সালটা 1989। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এখনই দিব না, পদ্মকে আমি অনেক পড়াবো। তারপরও রশিদউদ্দিন সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসে। মেয়ের বয়স আর কতই বা হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছরে, পদ্মর বিয়েও তখনই হবে। পদ্মর বিয়ে হবে পদ্মর পছন্দ মতো। হেমলতা রশিদউদ্দিনকে দেখেও না দেখার ভান ধরলেন। রশিদ একদলা থুতু ফেললেন উঠোনে। তারপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝছো পদ্মর মা, এইবার যে পাত্র আনছি একবারে খাঁটি হীরা। তারপর হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য এখনই পাত্র চাইনি। তবুও বারবার কেন আসেন আপনি? যুবতী মাইয়া ঘরে রাখুন বালা না। তারপর হেমলতা বললেন, মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন না। হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে। রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন। প্রতিদিনই কোনো না কোনো পাত্র এসে হাতে টাকা গুজে দিয়ে বলবে, মোর্শেদের বড় ছেড়িডারে চাই। রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওড়ান, গ্যারামে কি আর কোনো সেরি নাই? এই একটা সেরিরেই কেন সবার চোখে পড়তে হইব? চাইলেই কি সব পাম যায়? পূর্ণা স্কুলের জামা পরে পদ্মজাকে ডাকলো, আপা, এই আপা, স্কুলে যাবি না? আপারে। পদ্মজা পিট পিট করে চোখ খুলে কোনো মতে বলল, না। পরপরই চোখ বুজে ঘুমে তলিয়ে গেল। পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে। আম্মা, আপার কি হইছে, স্কুলে যাইব না? হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান। রাগী স্বরে বলেন, যাইব কি, যাবে বলবি। পূর্ণা মাথা নত করে ফেলল। হেমলতার কড়া আদেশ, মেয়েদের পড়াশোনা করাচ্ছি, অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয়, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণা মাথা নত করে দেখে হেমলতা তৃপ্তি পান। তার মেয়েগুলো মন্যতা চিনে খুবই অনুগত। তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বলেন, পদ্মের শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কাঁদছে, থাকুক, ঘুমাক। পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল। সে রাতে নানাবাড়ি ছিল বলে জানতো না, ভোরেই চলে এসেছে। নানাবাড়ি হেঁটে যেতে 5 মিনিট লাগে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বলেন, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি। আচ্ছা আম্মা। পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে। 14 বছরের পূর্ণা ইদানিং খুব সাজতে ইচ্ছে করে। হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে থেকে লিপস্টিক মাখেনি। টিনের দেয়ালে কাঠের ঘড়ির কাঁটায় 10টা বাজলো মাত্র, এখনো পদ্মজা উঠল না। হেমলতা মেয়েদের রুমে ঢুকেন। পদ্মজা 2 হাত ভাঁজ করে ঘুমাচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলব রৌদ্রের স্পর্শে পদ্মজার মিশ্রণ পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লা বলে 3 বার ফু দেন মেয়ের শরীরে। গুরুজনরা বলেন, মায়ের নজর লাগে বেশি, নজর কাটাতে বিসমিল্লা বলে ফু দিতে হয়। হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবুও আদরে গলায় ডাকলেন, পদ্ম, এই পদ্ম। পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসেন। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তুলেন। পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল, বেশি দেরি হয়ে গেছে আম্মা? হেমলতা বলেন, সমস্যা নেই, মুখ ধুয়ে খেতে আয়। পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে। হেমলতা শিক্ষকের মেয়ে, তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি। মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করেছেন। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো। সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো। তখন হেমলতা আসেন। পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে। হেমলতার দেওয়া আরেকটা নিয়ম, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে লাগলো। হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন, তাড়াহুড়ো করছিস কেন? মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস, খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি। আচ্ছা আম্মা। আম্মা, পূর্ণা প্রেমা আসে নাই? পূর্ণা আসছে, স্কুলে গেছে। প্রেমা দুপুরে আসবে। আম্মা, আব্বা কবে আসবেন? পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন। শুকনো গলায় জবাব দেন, জানি না, খাওয়ার সময় কথা বলতে নেই। হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে 1 ফোঁটা জল পড়ে পাতে। পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে। পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে তার দোষটা কি, কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে আদর করেন না, কথা অবধিও বলেন না। 2 বার মাকে জিজ্ঞাসা করেছেন সে, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা? সন্তান হয় না বলে কি দত্ত কিনেছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করেন? ও আম্মা, বলো না।
হেমলতা তখন নিশ্চুপ থাকেন। অনেকক্ষণ পর বলেন, তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে। এখন যা, পড়তে বস, অনেক পড়তে হবে তোর, ব্যাস এইটুকুই। এর বেশি কিছু বলেন না হেমলতা। পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন, তবে সেটা যেন সহ করার মতো হয়। এই দোয়াই সারাক্ষণ করে সে। এত কি ভাবছিস? তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনার সুতো ছিঁড়ল। দ্রুত খেয়ে ওঠে। আজ আমের আচার বানানোর কথা ছিল। সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। 8 গ্রাম মিলিয়ে অলন্দপুর। তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থাকে 3 ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে। আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না। বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো? পদ্মজা, পূর্ণা, প্রেমা 3 বোন একসাথে পড়তে বসেছিল। বাড়ি অন্ধকার হতেই 9 বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না। পদ্মজা মৃদু স্বরে ডাকলো, আম্মা আম্মা, আয়, টর্চ নিয়ে আয়, যা। হেমলতা আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো। প্রেমা অন্ধকারে খুব ভয় পায়। পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে। টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তেই পদ্মজা গেট খোলার আওয়াজ পেল। উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল। হানিফ পদ্মজার সৎ মামা। বুবু, বাড়ি অন্ধকার কেন? বাত্তি টাত্তি জ্বালাও। হানিফের কণ্ঠ। হানিফ, আসছিস? হেমলতার রুম থেকে বেরিয়ে বললেন। হাতে হারিকেন। হানিফ সবকটি দাঁত বের করে হাসলো, বলল, হ, আমি। আয়, ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল, তোমার সেরিগুলান কইতে? আছে, রুমেই পড়ছে। এই আন্ধারেও পড়ে? হেমলতা কিছু বললেন না। হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয়, অকারণেই। ওদের খাওয়ার সময় হয়েছে, তুইও খেয়ে নে। এইখানে খামু? না, তোমরার সরাইখানাত যাইতে হইব। কথাটায় রসিকতা ছিল। গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন। সেটা হানিফের কাছে রসিকতাই বটে। হেমলতা প্রশ্নের জবাবে সোজাসাপটা না দিয়ে বললেন, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই খেতে আসলো না। কেমন জড়সড়ো হয়ে আছে। মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে। হানিফ 6 বছর সৌদিতে ছিল। 3 মাস হলো দেশে ফিরেছে। 3 মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দেখিয়ে দূরে দূরে থেকেছে। হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু, তাই জোর করলেন না। আজই এই লুকোচুরির ফয়সালা হবে। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলছাতুরি করলো, কিছুতেই সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায়। পূর্ণা, প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে। রুদ্ধ শ্বাস কণ্ঠে বলল, কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে? তোরা কেন শুনিস না আমার কথা? পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হতবিহ্বল হলো। পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেননি, তাহলে এখন কেন এমন বলছে? হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল। পদ্মজা, আমার রুমে আয়। মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে। হেমলতা নিজের ঘরে চলে যান। হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। পদ্মজা নতজানু হয়ে কাঁপছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয়, তার দৃষ্টান্ত প্রমাণ হলো পদ্মজা। হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে। পদ্মজা রূপসী বলেই হয়তো। গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্র কণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকাচ্ছিস? হানিফের সামনে কেন যেতে চাস না? সে কি করেছে? পদ্মজা ফোপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান। কণ্ঠ নরম করে বলেন, হানিফ ধরিবাজ লোক, সৎ ভাই বলে বলছি না। আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে। তুই বল, কি লুকাচ্ছিস? মায়ের আদরে কণ্ঠে পদ্মজা আচমকা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত রহমান। আপনারা আমার কণ্ঠে শুনছেন আমি পদ্মজা গল্পের প্রথম পর্ব। এই গল্পের লেখিকা হচ্ছে ইলমা বেহরোজ আপু। ওনার গল্প বরাবরই খুব সুন্দর হয়, যে কারণে হচ্ছে আমার অনেক রিকোয়েস্টের কারণে এই গল্পটা আপনাদের সামনে নিয়ে আসা। আমি পদ্মজা গল্পটা যদি আপনাদের পছন্দের হয়ে থাকে আর আমার কণ্ঠে শুনতে যদি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে, যাতে করে আমি নেক্সট পার্টগুলো দিতে ইন্সপায়ার হই।